আপনি তো কি দোসর? আমি রাষ্ট্রপতির ছেলে, আমি দোসর। লাল বদর মেরে ফেলেন, আমি দাঁড়াচ্ছি, কোথায় আসবো বলেন, আমাকে মেরে ফেলেন, ঝামেলা শেষ। যেমন আমি যখন আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমার যদি কোনো দোষ থেকে থাকে আপনার মাধ্যমে আমাকে বলা হোক, আমি সেখানে যে দাঁড়াই, আমাকে মেরে ফেলেন, ঝামেলা শেষ। যদি দোষ খুঁজে পান, কি লাইফ আমি কাটিয়েছি আমি জানি, এটা ব্যাখ্যা করে আমি আপনাকে বোঝাতে পারবো না। 17 মাস 18 মাস বিছনায় শুয়ে, রাত 3টা 4টার সময় বিছনায় শুতাম, কান পেতে থাকতাম কোনো আওয়াজ পাই কিনা। উল্টা দিকেই বাবা শুতো, কোনো দিন বাবার বিছনার নিচে কাঁথা পেরে শুয়ে থেকেছি। কি দিনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমরা জানি, এগুলো ব্যাখ্যা করে দিতে পারবো না। 5ই আগস্টের পরে কি দিনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমরা জানি। আরে আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে, আমার নিজের তো একটা লাইফ আছে, আমি তো কাজ করতে পারি। কাজ করার মতো পরিস্থিতি তো বিলংস করছিল না। এখন যদি একটা সিম্পল উদাহরণ দেই, আপনি নতুন, বাট আপনি 5টা ছবি করেছেন, একটি ছবি আপনার হিট হয়েছে, আপনি প্রডিউসারের সাথে ফার্স্ট মিটিং এ এসেই যদি বলেন ডিরেক্টরকে, মিটিং শেষ হওয়ার পরে ডিরেক্টরকে বলেন যে এই মিটিং এ আসলাম, 20,000 টাকা দিবে না, মদ খাবো, বের হয়ে এখান থেকে। আমি ভদ্রতার খাতিরে সেই আর্টিস্টের নাম বললাম না। শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে, আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে, আমি কেউ না। সবাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। প্রথমে একটু কৌতূহলীভাবে জানতে ইচ্ছা করছে যে ধরেন দীর্ঘদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে থাকলেন, কাজ করলেন, সম্পর্কের জায়গাটা ধরেন আমরা একটা পলিটিসাইজ হয়ে গেছি হঠাৎ করেই, যে ঠিক আছে আপনার সাথে অনেক দিনের সম্পর্ক, সেটা হয়তো অন্য খাতে, কিন্তু মনে হয়েছে যে গত 2 বছর ধরে আচ্ছা ও কি লাল না কালো, এই ডিলেমাটা কেমন মনে হয়েছে আপনার কাছে? এই অভিজ্ঞতার কেমন 2 বছরের, গত 2-3 বছরের? যার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই আপনার, কিন্তু সেও হয়তো একটু অন্যভাবে কথা বলছে আপনার সাথে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন এই সম্পর্কের জায়গাটা ইন্ডাস্ট্রির ভেতরে? আসলে আপনাকে প্রথমেই ধন্যবাদ দেই যে একটা খুবই যুক্তিযুক্ত কোশ্চেন করছেন। আমরা একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি। ডিফিকাল্ট সময়ে তো ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। তো সেই অবস্থায় আসলে অনেকে অনেক রকম থিঙ্কিং বের করেছে, বলেছে, কিন্তু আলটিমেটলি সব কি ঠিক বলেছে, সব কি ঠিক চিন্তা করেছে? এটা যারা বলেছে বা যারা করেছে তারা নিজেরাই একটা সময় বুঝতে পারবে যে আসলে কোন পরিস্থিতিতে কাকে কি বলা হচ্ছে। পরিস্থিতিটা এমন জটিল আকার ধারণ করেছিল যে আসলে সুস্থতা জিনিসটা আমাদের অঙ্গন থেকে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে হারিয়ে গিয়েছিল। সুস্থভাবে কেউ চিন্তা করতে পারছিল না। একটি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে কাজ হচ্ছিল। একটি গোষ্ঠী তারা অনেক দূর পর্যন্ত আগিয়ে গিয়েছিল, অনেক কিছু করে ফেলেছিল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের। তারা যেভাবে যা করছিল সেগুলো আসলে আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা তো দেশে আছি, আমরা তো দেশে থাকবো, এ দেশ ছাড়া আমাদের কোনো জায়গা নেই। আমরা পারি না এ দেশের বাইরে থাকতে, থাকার জায়গাও নেই, পারবো না। কিন্তু ওনারা কিছুটা সময়ের জন্য করলেন এবং চলেও গেলেন। তো আমি আসলে কারো নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের বিরাট বিরাট বোদ্ধা যাদেরকে আমরা মনে করতাম, তাদের এই টাইপের কর্মকাণ্ড আমাদেরকে কষ্ট দিছে, আমরা কষ্ট পেয়েছি। আমরা সেই জায়গাটাতে আর ফিরতে চাই না, আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা চিন্তা করছি যে এই কালো দিনগুলো ভুলে যে এখন সামনে কি করে আগানো সম্ভব। এটাই আমার উত্তর। থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গটা বা এই লিগেসিটা হয়তো আরো একটু পরে আনবো, কিন্তু আমি সিনেমায় যাই। চলচ্চিত্রে আপনার একটা 2টো ব্লকবাস্টার হিট দেবার পর যে গ্যাপটা তৈরি হয়েছে, তাহলে এই ধরনের সংকটের কারণেই আপনি নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে গ্যাপটা দেননি। এটা খুব সরাসরি একটা স্টেটমেন্ট চাই আপনার কাছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে গ্যাপ দেই নাই কথাটা একেবারেই সত্য। তার কারণ আমার কাজ করার মতো পরিস্থিতি ছিল না। আমি না খেয়ে মারা যাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বিকজ আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে। আরে আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে, আমার নিজের তো একটা লাইফ আছে, আমি তো কাজ করতে পারি। কিন্তু মানে কাজ করার মতো পরিস্থিতি তো বিলংস করছিল না, রাজনৈতিক অবস্থা বলেন আর সাংস্কৃতিক অবস্থাই বলেন।
দেশে যে পরিমাণ অরাজকতা চলছিল সেই মুহূর্তে, তাতে আসলে কি খুব বেশি কাজ করার মতো সম্ভব ছিল? যারা করেছে তারা ভালো করেছে, তারা এই সময়ে এই শূন্যতাটুকু পূরণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি আসলে কাজ করার মতো ফ্রিডম পাচ্ছিলাম না। আসাদ ভাই, গত ২ বছর বা ২.৫ বছর আগে যদি আমি ভুল না করি, আমার কোলাহলে আমরা ২টা কি ৩টা সেশন করেছি আমরা। তো সেখানে বেশ কিছু বিষয় আলোচনা আসছিল এবং তখন আপনি বলছিলেন যে ইন্ডিয়ার সাথে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা বৈধভাবে আমাদের একটু ফিল্টার করা প্রয়োজন। এবং সেগুলো নিয়ে এফডিসিতে আপনারা কথাও বলেছিলেন। ওই জি। বিষয়গুলো কি মনস্তাত্ত্বিক দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে আপনি এখনো ওই অবস্থানে আছেন নাকি সরে এসছেন? না, 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 সরে আসার কিছুই নেই। যা সঠিক তা তো ঠিকই, যা ভুল তা ভুল। আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করার নীতিমালাতে অনেক পরিবর্তন দরকার। যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানব কেন? এইজন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনে কাজ করিনি। আমি ইন্ডিয়াতে কখনো শুটিং করার দরকার মনে করিনি। কিন্তু একটি আনফরচুনেট ওয়েতে রাজকুমারের একটি অ্যাকশন দৃশ্য করার জন্য ইন্ডিয়ার সেটে আমারে কাজ করতে হয়েছিল ২ দিন। এছাড়া আমি কিন্তু আ প্রেফার করি না ইন্ডিয়ার সাথে এভাবে কাজ করাটা। আমাদের নীতিমালাগুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে আ ঠিক করা দরকার। আমাদের মানে একটা উইন-উইন সিচুয়েশন দরকার। যে হুম, আমাদের পক্ষটা আমরা ঠিক রাখবো। আমাদের ভালোটা তো সবার আগে আমরা চাবো, তাই না? তো রাইট। আমাদের ভালো না হলে আমরা সেই নীতিমালা অনুযায়ী কাজ করাটা আমি মনে করি না ঠিক হবে। তো সেক্ষেত্রে যদিও বলে অনেকে যে প্রিয়তমায় ইন্ডিয়ান আর্টিস্ট নেয়া যেতেই পারে। তারপরেও ওই সময় বলেছিলেন সেই কথাটাও। তারপরেও আমি আজকে একটু আবারও রিপিট করতে চাই। সেটা নিশ্চয়ই শুধুমাত্র কাস্টিং এর জন্য, মানে কোন যৌথ টেকনিক্যাল কোনো ইস্যু ছিল না নিশ্চয়ই? না, 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 একেবারেই কাস্টিং এর জন্য। কারণ আমি একটা নতুন মুখ খুঁজছিলাম হুম, এবং সেই সময় ইন্ডিয়ান সিরিয়াল খুব জনপ্রিয় ছিল বাংলাদেশের টেলিভিশনে। ইধিকা রাইট। পাল বা তার পাসপোর্ট নেম টুম্পা পাল, হুম, আ হুম, হুম, এ সে রিমলি একটা ক্যারেক্টারে খুব জনপ্রিয় ছিল। হুম, 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 আমার মা সেই আ এই সেই সিরিয়ালটা দেখতেন। আমি তো মাঝে মধ্যে মার সাথে যখন বসতাম ৯:৩০, ৯:৪০, ১০টা, ১০:৩০ দিকে, তখন আমি মাঝে মধ্যে দেখেছি। আমার মার এক প্রকার সুপারিশেই তাকে কাস্টিং করা এবং তাকে বাংলাদেশে নিয়ে এসে ওয়ার্ক পারমিট নিয়ে যথাযথভাবে সরকারকে আ স্বচ্ছ প্রক্রিয়ায় তার রেমুনারেশন এর এগেইনস্ট এ 25% ট্যাক্স দিয়ে আমরা তাকে কাস্টিং করে বাংলাদেশে শুটিং করেছি। এতে তো ভুল কিছু নাই। কারণ হুম, আমরা ওয়ার্ক পারমিট এর এগেইনস্ট এ ট্যাক্স দিয়ে যদি কাজ করি তা করতেই পারি। হুম, যেটা আমাদের ভুল হয়েছিল সেটা হচ্ছে তার পাসপোর্টে নাম ছিল টুম্পা পাল, উইদিন ব্র্যাকেট ইধিকা পাল, এই জাতীয় কিছু। আমরা ফর্ম ফিল আপ এর সময় বা সাইনিং এর সময় ইধিকা পালটার নাম ইউজ করেছিলাম। আ কিন্তু পাসপোর্ট নাম্বারটা একই ছিল। সো মানুষ এখানে বলছিল তার নাম টুম্পা পাল, তার নাম কেন ইধিকা পাল দিল? আরে হুম, ভাই, তার নাম টুম্পা পাল, তার নাম ইধিকা পাল দিছি। কিন্তু তার পাসপোর্ট নাম্বারটা ম্যাচ করো। তার পাসপোর্ট নাম্বার ম্যাচ করলেই তো হয়ে যায়। আমরা তো পাসপোর্ট নাম্বার তো একই দিয়েছি। রাইট। এটা তো ট্যাক্সের অফিসার দেখেছে এবং দেখে হেসেছে। হেসে বলেছে যে, "এখানে আপনার ভুল কোথায়? হুম, এখানে তো হুম, আপনার হুম। ভুল কোথাও নাই। আপনি তো পাসপোর্ট নাম্বার ডিসক্লোজ করেছেন।" সো অনেকে আছে অনেক কিছু না বুঝে আসলে এটাও তো বুঝতে হবে আমাদের এডুকেশনের হারের কি অবস্থা। আর অ এই কি বলে অবাধ অনলাইনের যুগে যে যেখানে যেভাবে পারছে যার এগেইনস্ট এ যা ইচ্ছে তাই বলে জি, দিচ্ছে। জি, 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 এটা সেটাই। এইটা এই আমরা এই ফ্রিডমটার খুব আনএথিক্যাল ইউজ করছি। অন্যান্য দেশেও তো এই অবাধ আ অনলাইনের যুগ। কিন্তু তারা কিন্তু এভাবে আনএথিক্যাল ইউজ করে না। যেই সুবিধাটা আমরা নিচ্ছি, আমরা বাঙালি জাতিটা জানি কেমন হয়ে গেছি। সুবিধাগুলার অসুবিধাটা আমরা আগে খুঁজে বের করি। সুবিধাগুলার সুবিধাটা আমরা নিতে চাই না। তো আ ব্যাপারটা একদমই। এরকমই। সেগুলো তো চলছে, আরো ড্রিল হচ্ছে। সেটা হচ্ছে শাকিব খানের সাথে আপনার ২ টো ছবি পরপর হিট হয়েছে। এর পরবর্তীতে গ্যাপ হয়েছে। নানান কারণে সেই বিষয়গুলো আস্তে, আস্তে আনবো। কিন্তু আ সম্পর্কের কি কোন ধরনের অবনতির কথা অনেক শোনা যাচ্ছিল? আপনাদের ভেতরে ঘোরতর শত্রুতাও তৈরি হয়েছে। এ ধরনের কথাও কেউ লেখার চেষ্টা করেছে। শত্রুতা কেন হবে? এবং শত্রুতা হওয়ার তো কিছু নাই। কেউ শত্রুতা বলেছে হওয়ার তো কিছু নাই। কাজ না হলে দেখা হয় হুম, না। আচ্ছা। আ সে কাজের মানুষ, আমি কাজের মানুষ। তার কাজে সে ব্যস্ত থাকে, আমার কাজে আমি ব্যস্ত থাকি। সো ওভাবে দুজন দুজনের সাথে সময় কাটানো হয়নি। এইটুকুই। শত্রুতা কিছু তৈরি হয়নি।
আচ্ছা, আচ্ছা। আসলে শত্রুতা শব্দটা হয়তো ভুল, কিন্তু আপনিও তার প্রতি মনঃক্ষুণ্ণ হয়েছিলেন, রাগান্বিত না, হয়ে না, কিছু না, আমি তার কথা প্রতি বলেছেন। মনঃক্ষুণ্ণ হব কেন? বাংলাদেশের ১ আচ্ছা, নম্বর স্টার। তার প্রতি আচ্ছা, মনঃক্ষুণ্ণ হওয়ার রাইটই তো আমার নাই। আচ্ছা। না, স্টার হলেই যে মনঃক্ষুণ্ণ হইতে মানে হওয়া যাবে না না, সেটাও আবার আমি কেন ঠিক না। মনঃক্ষুণ্ণ হব? সে আমাকে ভালো ব্যবসা দিয়েছে। রাইট, রাইট। ২ টা ছবিতে ভালো ব্যবসা দিয়েছে। তার প্রতি মনঃক্ষুণ্ণ হওয়া তো আমার সাজে না। হুম, 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 হুম। আসলে আজকে একটু খোলামেলা কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসবো। আপনার নতুন ছবি নিয়ে তো আসবোই। তবে তার আগে একটু জানতে চাই যে ধরেন এই যে সম্পর্কের কথা ১ম প্রশ্নে যে বললাম, ক্রোধের জায়গা তৈরি হয়েছে। ধরেন আপনারও অনেকের প্রতি ক্রোধ থাকতেই পারে। যেহেতু রাজনৈতিকভাবে আপনি একটা পারিবারিকভাবে বিলং করেন এবং প রাষ্ট্রপুত্র রাষ্ট্রপতি পুত্র এই ট্যাগলাইনটা আপনার পারিবারিকভাবে নিতে হয়। তো এই জায়গায় আপনার প্রতি আলাদা ঈর্ষা বা আপনাকে আলাদাভাবে দেখে, আলাদা ক্রোধের জায়গা তৈরি হয়, আপনার প্রতি রেগে থাকে। এরকম কেমন দেখেন? এই পারিপার্শ্বিক অবস্থা, এই পরিচয়টায় আপনার কতটা বেনিফিটেড, কতটা লুজার আপনি? না, এটা তো থেকে তো একেবারেই লুজার। বেনিফিটেড এর তো কিছু নাই। তার কারণ আনফরচুনেটলি তো আ পরিবর্তিত সিচুয়েশন এ রাষ্ট্রপতির উপর দিয়ে যা গিয়েছে, তা তো আমি সবচেয়ে পাশে থেকে দেখেছি, আমি জানি। তো হুম, রাষ্ট্রপতি হওয়ার আগে সে তো আমার বাবা। তো বাবার প্রতি ছেলের চিরন্তন ভালোবাসা থাকবেই। বাবার জন্য যেকোনো কিছু মাথা পেতে নেওয়ার জন্য আমি প্রস্তুত সবসময়। আ আমার বাবার জন্য যেকোনো কিছুর দিকে মানে যেকোনো কিছুর সামনে দাঁড়াতে আমি প্রস্তুত। আসলে এটা নিয়ে যে নেগেটিভিটি তৈরি হয়েছে বা যেগুলো কথাবার্তা বলা হচ্ছে, হবে, হয়েছে, সেগুলো অনেকেই তো অনেক কিছু না জেনে, না শুনে, না বুঝে বলে। সো সবকিছু সবসময় ধরতে নাই। সময় সবকিছু বলে দিবে। আমি আচ্ছা, বলব সময় সবকিছুর উত্তর দেবে। আচ্ছা। আ অনেকেই গত ২-২.৫ বছরে অনেকেই অনেক রকম ট্যাগ নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আবারও আপনি কাজে ফিরেছেন এবং চলচ্চিত্র নির্মাণে আসছেন। কিন্তু অনেকেই এখানে প্রশ্ন তুলেছে যে আ হিমেল আশরাফ কেন আবারও? মানে হিমেল আশরাফের বাইরে কি আপনি অন্য কাউকে নিয়ে ভাবতে চাইছেন কিনা? এমন না যে হিমেল আশরাফের সাথে কাজ করা যাবে না, সেটা না। কিন্তু প্রশ্ন আসছে যে আর কারো সাথে কাজ করবেন না, এরকম কোনো বিষয় আছে কিনা? না দেখেন, আহ আপনি হয়তো নিজেই দেখবেন যে আমার জেনারা কিন্তু আ ফ্যামিলি ফ্যামিলি মুভি, লাভ মুভি আমার জনরা। হুম, আমি এই জনরাতে কাজ করতে পছন্দ করি। আমি সুলতানা বিবিয়ানা হিমেল আশরাফকে নিয়ে করেছিলাম। আমি প্রিয়তমা করেছি। আমি রাজকুমারও ফ্যামিলি ড্রামা অ্যাজ ওয়েল অ্যাজ লাভ ড্রামা। তো আপনি আমাকে বলতে পারবেন কি যে রাজকুমারের পরে যে কটা মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে, আউট অফ আউট রোমান্স অ্যান্ড ফ্যামিলি। ঠিক প্রাসঙ্গিক আলাপেই প্রশ্ন রেখেছেন কামরুজ্জামান বাবু, নাগরিক টিভির হেড অফ প্রোগ্রাম উনি। তো উনি লিখেছেন যে শাকিব খানের পরপর ২টি ছবি মুখ থুবড়ে পড়ার পর আরশাদ আদনান আপনি হিমেলকে কি বিপদে ফেলতে যাচ্ছেন? আর কত? নতুনদের নিয়ে আসা উচিত। বাবু ভাই কি মিন করতে চেয়েছে আমি বুঝেছি। বাবু ভাই কোন কোয়েশ্চেনটা করেছে, কি উত্তর জানতে চাচ্ছে সেটাও আমি বুঝেছি। বাবু ভাইয়ের আজকে আসার কথা ছিল, উনি আসেননি, উনি আমাকে ফোনও দেননি। যাই আচ্ছা। হোক, বাবু ভাইয়ের প্রশ্নের উত্তর, হিমেল আশরাফের নিয়ে কাজ করছি, এটার সাথে শাকিব খান কোত্থেকে যুক্ত হইলো বুঝতে পারলাম না। ১ম উত্তর হচ্ছে এইটা। আর শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে। আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে। আমি কেউ না। আ রাইট। সো গত ২ বছর, ২.৫ বছরের ভেতরে আপনি ইন্ডাস্ট্রির কতটা উন্নয়ন দেখলেন? অনেকেই আপনার বাইরে কাজ করেছে, নতুন প্রোডিউসার এসছে, নতুন কেউ ট্রাই করেছে। ২ টা ছবি ভিন্ন ক্ষেত্রে হিট হয়েছে, 'উৎসব' এবং 'বনলতা এক্সপ্রেস'। সব মিলে আপনার অবজারভেশন কি? আ অ্যাকচুয়ালি 'উৎসব' এবং 'বনলতা এক্সপ্রেস' একটা মানে তাদের জার্নিটা অনেক নাইস। এ ধরনের ছবি আরো বেশি হওয়া দরকার। আমি এ দুটো ছবির সফলতা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর বাইরে যে ছবিগুলা হয়েছে আসলে নামসর্বস্ব ছবিতেই রূপান্তরিত হয়েছে। বড় আর্টিস্ট, বড় হাউস, বড় প্রোডিউসার, অনেক টাকা। সবকিছু ছিল। কিন্তু কি জানি একটা নাই। সেই নায়ের ভিতর দিয়ে আসলে গত ২ বছর বা ২.৫ বছর ইন্ডাস্ট্রিটা গিয়েছে। এটার ব্যতিক্রম 'উৎসব', এটার ব্যতিক্রম 'বনলতা এক্সপ্রেস', এটার ব্যতিক্রম এই ঈদে 'রৈদ', এটার ব্যতিক্রম আ 'বনলতা সেন'। এইগুলো ব্যতিক্রম ছবি। অর্থাৎ এর আপনি বাইরে
জি। মানে সামাজিক গল্পে বাংলাদেশকে ফেরার জন্য বলছেন যে এগুলোই দর্শকরা সবচেয়ে বেশি রিসিভ করবে। আমরা তো আমাদের গল্প বলবো। আমরা কেন অন্যের গল্প বলবো? আমাদের দেশের মানুষের গল্প আমাদের বলতে হবে। আমাদের সাধারণ মানুষের গল্প আমাদের বলতে হবে। আমি তো মনে করি ভালোবাসার কোনো বিকল্প নাই এই পৃথিবীতে। ভালোবাসা দিয়ে মাউন্ট এভারেস্টও জয় করা যায়। আমি বিশ্বাস করি। ভালোবাসার গল্প বলতে হবে। পরিবার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। পরিবার ছাড়া সে নিঃসঙ্গ একাকী জঙ্গলের একটা মানুষে পরিণত হয়। সুতরাং পারিবারিক গল্প বলতে হবে। এর পাশাপাশি কিছু মজা লাইফে থাকে, আমরা সেগুলো এনজয় করার চেষ্টা করি। সুতরাং কিছু মজার সিকোয়েন্স ছবিতে থাকতে হবে। কিছু দুঃখ জীবনে থাকে, সেই দুঃখর কিছু টাচ ছবিতে থাকতে হবে। এগুলো দেখেন আপনি বনলতা এক্সপ্রেসে কিন্তু পুরোপুরি আছে। একটি একদম, একদম লাশের কথা বুঝতে আছে, সামাজিক একটি ছবি যেটা মজার বলতে কথা বলছেন। আছে। সামাজিক গল্প। রাইট, রাইট। হুম, সাথে একটু ছোট্ট করে একটা নিটল প্রেমের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে হুম। সাবিলা নূর আর এর মধ্যে ডক্টর আমাদের শরীফুল রাজের মধ্যে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাহলে ছবিটি। তাহলে আরশাদ আদনান, আপনার কাছে যদি জানতে চাই, নিশ্চয়ই স্টার কাস্ট বা স্টারডম সুপারস্টার খুব বেশি ফ্যাক্ট না, যদি গল্পের মানে শক্তি থাকে। স্টার কাস্ট বা স্টারডম ফ্যাক্ট হচ্ছে বাজেট নির্ভর ছবির জন্য। গল্পের শক্তিতে, গল্পের শক্তি দিয়ে যদি আপনি স্টার কাস্ট না করে হ্যাঁ, বড় বাজেট দিয়ে ছবি বানান, তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ঝামেলা। কারণ আমাদের মাল্টিপ্লেক্স গুলো এখনো হয়ে ওঠেনি। এখনো সিঙ্গেল স্ক্রিনের আয়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। মাল্টিপ্লেক্স যদি অনেকগুলা হয়ে যেত, হুম, তাহলে কিন্তু স্টার কাস্ট আর ফ্যাক্টর হবে না। আচ্ছা, তখন কিন্তু গল্পের জোরটাই প্রধান হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে হুম। বড় বাজেটের ছবি করতে গেলে স্টার কাস্টের একটা ব্যাপার আছে। কারণ এই কয়েকটা মাল্টিপ্লেক্সে আপনি চালিয়ে সে বাজেটটা কভার করতে পারবেন না। উৎসব এবং বনলতা এক্সপ্রেস কিভাবে পারলো? তাদের তাদের যে টার্গেট অডিয়েন্স ছিল, তাদের যে বাজেট ছিল, সেই অনুযায়ী তারা পেরেছে। আচ্ছা, আপনি বললেন হাই 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 বাজেটের কথা। হাই বাজেটের দেখেন ছবি তো রিস্ক হয়ে যায়। দেখেন আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে রোজার ঈদে একটা ছবি রিলিজ হয়েছে, 10-12 কোটি, 15 কোটি, 16 কোটি টাকা খরচ প্রিন্স করেছে। ডিজাস্টার, রকস্টারের অবস্থা খারাপ, মানে হ্যাঁ, এগুলো তো। রকস্টার আমি শুনেছি বাইরে থেকে 10.5 কোটি খরচ হয়েছে। বাংলাদেশের মার্কেট কি 10.5 কোটির আছে? 10.5 কোটি অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হয়, তা কি সেই প্রডিউসার হিসাব করেছে? বা 15 কোটি টাকা অ্যাচিভ করতে গেলে, আমি লাভের কথা বাদ দিলাম, আগে আসলটা অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হবে, সেটা তো হিসাব করতে হবে ভাই। রাইট, আপনি খুবই। যে বাজেটে ছবি বানাবেন, আপনি যা সেল করবেন, আপনার হিসাব রাখতে হবে। আপনার ফুটফলস কত হলো, আপনাকে এটা হিসাব করতে হবে। ফুটফলস এর উপরে কাউন্ট হবে আপনার টাকা। আপনার 3 কোটি টাকার বাজেটের ছবির ফুটফলস আর 15 কোটি টাকা বাজেটের ছবির ফুটফলস দিয়ে তো আপনার বাজেট উঠবে না। সুতরাং আমরা কেন বাজেটের পিছনে দৌড়াচ্ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কোশ্চেন। আচ্ছা, কিছুদিন আগে একটা সেমিনার সেমিনার করেই অনেকে প্রশ্ন তুলেছেন, কয়েকজন প্রডিউসার ছিলেন, ডিরেক্টর ছিলেন, যে শাকিব খানের সম্মানই কমানো উচিত। আহ, আব্দুল আজিজ সরাসরি বললেন ওই ইয়েতে, এবং পরবর্তীতে মিডিয়াতে বললেন যে স্যাটেলাইট যার যত, তার তেমন সম্মানই হওয়া উচিত। আহ, এটা কলকাতার ভাষার কথা বলছেন উনি। আমি উনি আমি কয়েকটা কয়েকটা ক্লু দিই, না তারপরে আপনি বলেন, না, যেমন আমি খোরশেদ আলম আপনাকে খোরশেদ। আমি আমি আপনাকে আগে জি, উত্তরটা এটা জি, দিয়ে নেই। জি। কলকাতাতে এই সিস্টেম চলে এখন থেকে 6-7 বছর, 8 বছর ধরে। তা আচ্ছা। কলকাতার হিন্দুয়ানি সিস্টেম যদি বাংলাদেশে নিয়ে এসে যদি এই কথা বলতে চায়, হুম। স্যাটেলাইট রাইটের উপরে তার 50% না কত ভ্যালু হবে, এটা নটে কোনোভাবেই ভায়াবল কোনো কথা হতে পারে না। মানে এটা কোনো স্বীকৃত কোনো নিয়ম আছে নাকি কোথাও, যে স্যাটেলাইট রাইটস কোনো শিল্পীর হয়, মানে ওই অনুযায়ী ওর পারিশ্রমিকটা হয়, মানে উনি বলে ফেলেন? কলকাতাতে আমি শুনেছি হুম, ওনাদের মুখেই, যারা কলকাতার সাথে কাজ করে, হুম, যে হুম। কলকাতাতে দেবের স্যাটেলাইট ভ্যালু এত, জিতের স্যাটেলাইট ভ্যালু এত, এরকম আমার কানে শোনা। আমি আচ্ছা, সেই হিসাবে বলছি কথাটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যদিও খোরশেদ আলম খসরু সহ আরো কয়েকজন প্রডিউসার বলেছেন যে এটা নিয়ে ভাবা উচিত অন্তত, এবং অনেকে ডেফিনেটলি ভাবা অনেকে উচিত। অনেকে উদাহরণ দিয়ে বলেছেন যে মান্না ভাই থেকে শুরু করে রুবেল ভাই যখন রোল করতেন ইন্ডাস্ট্রি, তখন কোন একটা ছবি যখন ফ্লপ হতো, তার পরবর্তী তার রেমুনেশন কমিয়ে একটা ম্যানেজ করতেন। তো ওই জায়গাটায় আহ, মানে যদিও কথা বললেই অনেকে ভেবে বসে শাকিব খানের সমালোচনা করা হচ্ছে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট এগুলো নিয়ে কথা হচ্ছে। আপনার কি এগুলো এগুলোর সত্যি উত্তরও মনে হয়? আছে।
এগুলোর বলেন। উত্তরও আছে। মান্না ভাই, রুবেল ভাই, ওনারা যখন কাজ করতেন, একটা হিসাব করলে দেখা যায় মান্না ভাইয়ের কিন্তু 6টা 8টা ছবি একটা বছরে রিলিজ হইতো। রুবেল ভাইয়েরও কিন্তু 6টা 8টা ছবি রিলিজ হইতো। জি, সুতরাং এভারেজে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন প্রডিউসার এবং নায়ক দুজনই থাকতো। এখন আপনি যদি মনে করেন শাকিব খানকে 1 নম্বর নায়ক বাংলাদেশে, সে বছরে কয়টা ছবি দেয়? 2টা ছবি দেয়। একটা ছবি ফ্লপ হলে আরেকটা ছবিতে সে রেমুনারেশন কমালে কি হবে, এটা আপনারা দর্শকরা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এটা থেকে। ছবির সংখ্যা যদি বাড়ে, মাল্টিপ্লেক্স যদি বাড়ে, হুম, সেক্ষেত্রে রেমুনারেশনের অ্যাডজাস্টমেন্ট, প্রথম কথা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলাকে মাল্টিপ্লেক্সে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঠিক করতে হবে। তৃতীয় কথা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পাইরেসি হয়ে যাবে, এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। রাইট। চতুর্থ কথা হচ্ছে খসরু ভাই যেটা বলেছেন যে পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। তো সেক্ষেত্রে একটু কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে হাই বাজেট ছবিটা নিয়ে ভাবতে হবে। কারণ সামাজিক ছবি আমাদের দেশে এই বাজেটটা এফোর্ড করতে পারবে কিনা। ঠিক একইভাবে শাকিব খানের যে 'প্রিন্স' যে কারণে অনেকেই অনেকটা যদিও ফেল করেছে সিঙ্গল স্ক্রিনে, ডিসিপি দিতে দেরি করেছে। এসব ঘটনা ঘটেছে। তো আ বাজেট একটা বড় রিস্ক ফ্যাক্টর কিনা এখন বাংলাদেশে? কন্ট্রাডিক্টরি কি দেখলেন আপনি? না, যেহেতু কোন বললেন যে কথাটা আমার কন্ট্রাডিক্টরি? যে ১ম বললেন যে যেহেতু বাজেট বাংলাদেশে ওই বাজেটের ছবি এখনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি। যেটা কোন বাজেটের ছবির ইন্ডাস্ট্রি তৈরি হয়নি আমি বলেছি? আমি তো কোনো বাজেটের ছবির ইন্ডাস্ট্রি তৈরি হয়নি আমি এটা বলি নাই। আচ্ছা, বড় বাজেটের ছবিতে বড় রিস্ক, ছোট বাজেটের ছবিতে ছোট রিস্ক। এত তো বড় বাজেটের ছবি বানালে হ্যাঁ, সেই বাজেট কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে তুলে নিয়ে আসা সম্ভব? রাইট। এইটা এইটা হিসাব করা উচিত। আচ্ছা, তৈরি হয়নি আমি তো এটা বলি নাই। আচ্ছা, হতে পারে। তো তার মানে আ আ বে বড় বাজেটের ছবির ক্ষেত্রে আপনি শাকিব খানের ছাড়া তো শাকিব খান যখন একটা বড় অ্যামাউন্ট নিয়ে নেয়, তখনই বিষয়টা রিস্ক ফ্যাক্টর এ চলে যায়। এজন্য হয়তো প্রোডিউসাররা বলা শুরু করেছেন। আপনার কাছে কি হ্যাঁ, মনে হয় যে ব্যাপারটা তো তাই। ব্যাপারটা তো তাই। একটি বাজেট 30% যদি নায়কের কাছে চলে যায়, তাহলে আপনি কি দিয়ে ছবি বানাবেন? কারেক্ট, কারেক্ট। হয়তো এই কারণেই এই প্রশ্নগুলো এরাইজ হচ্ছে। আমি খুব অকপটে আরশাদ আদনান আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রসঙ্গগুলো উঠছে যে হিমেল আশরাফকে কাস্ট করা এবং আপনার নতুন ছবির ঘোষণা। তার ঠিক কয়েকদিন আগে হিমেল আশরাফ আ আমি নাম ধরে বলি যেহেতু পাবলিকলি এটা খবরে এসছে। সারিয়া শাকিল আলফা এর সাথে শাকিব খান, হিমেল আশরাফ সহ একটা সেলফি সহ একটা নিউজ এসছে যে তারা নতুন ছবিতে আসছেন। তখন আমরা আ দু দুজন ডিরেক্টর, কয়েকজন প্রোডিউসারের সাথে একটা আলোচনা করেছিলাম অনলাইনে। তখন বলছিলাম যে, আরশাদ আদনান ভাইয়ের সাথে আ হিমেল আশরাফ দীর্ঘদিন কাজ করেছে। তাহলে কি ঘর পাল্টালো কিনা? তার কিছুদিন পরেই আপনি ঘোষণা মানে একটা ঘোষণা আসলো সাগর ভাইয়ের সাথে আপনার নতুন ছবি প্রডিউস করতে যাচ্ছেন এবং হিমেল আশরাফ আপনার সাথে মনে হয় গতকালকে আপনি একটা ছবি পোস্ট করেছেন। তো বিষয়টা কি আসলে? মানে অবস্থা দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আ আলফা এর সাথে হিমেল আশরাফ কাজ করার কন্ট্রাক্ট হলো। তার মানে অনেকগুলো ছবি করছে। আ আপনার বাইরেও আরো ছবি আসছে। আমরা কি বুঝবো? হইতেই পারে, হইতেই পারে, করতেই পারে। সে তো ফ্রিল্যান্স ডিরেক্টর, আমার তো জি। হাউজের ডিরেক্টর না। আমার সাথে কাজ করে নাকি ঘর কমফোর্টেবল বদল হলো? এখনো তো হয়নি, দেখেন হয় কিনা। আচ্ছা, আচ্ছা। কত কিছুই তো রটে, সবই কি বটে? না সেটাই। যেহেতু সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো আসছে এখন এজন্য আমি একটু খোলাসা এখন করছি। ঈদের পর ছবি যদি শুনি 25 দিন আগের ছবি, এটা হঠাৎ করে কাউকে না জানিয়ে দিয়ে দেওয়া, কত রকম কত কথাই তো শুনি। একটু হাইপ ক্রিয়েট করার চেষ্টা, কত রকম কথাই তো শুনি। হইতে পারে না এরকম কিছু? হইতেই পারে। তবে রাইট। ভাই তবে ভাই আমরা ঈদের জন্য কাজ করি। আমরা ছোট প্রোডিউসার। আমরা কখনো মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করি না। বড় প্রোডিউসাররা আসেন, কাজ করেন। ক্যামেরা বুমের সামনে দাঁড়িয়ে বলেন, "মার্কেট কন্ট্রোল করার জন্য এসছি।" বিভিন্ন নায়ককে বলেন, বিভিন্ন অ্যাক্ট্রেসকে বলেন, বিভিন্ন ডিরেক্টরকে বলেন। আমরা শুনতে পাই, এগুলো আমাদের কানে আসে। তো তাদেরকে আমার সালাম, ভাই কাজ করেন। কোন দেশের মার্কেটকে কন্ট্রোল করতে যাওয়ার চেষ্টা করেন না। কারণ মার্কেট নিজের গতিতে প্রবাহিত হয়। মার্কেটকে কন্ট্রোল করতে গেলে নিজেকেই কন্ট্রোল হয়ে যেতে হয়।
রাইট। আর খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আসলে তুলেছেন এই বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাবো যে মার্কেট কন্ট্রোল এবং মিডিয়াবাজি। গত কয়েক বছর ধরে ফেসবুক থেকে শুরু করে কিছু অনলাইন মিডিয়া সাংবাদিকরা খুব পেইডলি তাদের ফেসবুকে এবং দুঃখজনক, খুবই খবর করছে। আমি দুঃখজনক। আমি একটু প্রশ্নটা ডিটেইল একটু শেষ করি। সেটা হচ্ছে কয়েকজন বলার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট যেমন এবারে রোদ নিয়ে পরিচালক নিজে ক্লেম করলেন যে, "আমার ছবিটাকে অন্য খাতে এটা বোঝা যায় না, অমুক দুর্বোধ্য" এগুলো নিয়ে কয়েকজন সাংবাদিক একজোট হয়ে একটা ব্যাড ক্যাম্পেইন করছিল। এর আগেও বেশ কিছু ছবি নিয়ে এ ধরনের আলোচনা হয়েছে। কিছুদিন আগে একটা খবর পড়লাম একজন সাংবাদিক, উনি অবশ্য আমারই ছোট ভাই, কিন্তু কোনোভাবেই তার কোনো কিছু ভালো লাগে না। সে ব্যাখ্যা দিল যে আশাদ আদনানের প্রিয়তমা বা ওইসব জায়গায় ইন্ডাস্ট্রি কিছু হয়নি। স্ট্যান্ডার্ড একটা দর্শক পেয়েছে মূলত তুফান এবং তাণ্ডব থেকে। সুতরাং তার ঘরে যখন হিমেল আশরাফ কাজ করছে সুতরাং ভালো কিছু আসছে। এই যে নিজস্ব মনস্তত্ত্ব দিয়ে খবর প্রকাশ করা এবং প্রায়ই শুনি যে কেউ অমুক তারকার পেইড আ সাংবাদিক, কেউ অনলাইনে পেইড রিভিউ করছে এবং এবারও হয়েছে যে শাকিব খানের ছবি, আমি নিজেও প্রতিবাদ করেছি। ছবিটা যে ভালো হোক মন্দ হোক ১ম দিন ফার্স্ট ডে ফার্স্ট শোতে একটা পেইড নেগেটিভ ভিডিও কয়েকটা চ্যানেল এবং অনলাইনে ছেড়ে দেয়া হলো যে কেউ ওয়াক থ্রু বলছে, কেউ বলছে ভাই আমার ঘুম চলে আসছে। এইগুলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন? এইগুলো নিয়ে আপনার অবজারভেশনটা কি? আপনি প্রথমেই যে ছোট ভাইয়ের কথা বললেন, উনি তো কোথাও স্থায়ী হতে পারেন না। প্রথম কথা হচ্ছে উনি অস্থায়ী সাংবাদিক। বিভিন্ন হ্যাঁ, মানে জায়গায় বিভিন্ন আমাকেও সময়ে অনেকভাবে বলেছে, যাই হোক সেগুলো না আসি। হ্যাঁ, যে তা আ উনি বললেন যে ও প্রিয়তমা রাজকুমার দিয়ে কিছু হয় নাই। এখন স্ট্যান্ডার্ড ছবি হবে তুফানের মতো। আ হতে পারে, করতে পারে অবশ্যই। তারা যেহেতু ইন্ডিয়ার টাকা নিয়ে করে, ইন্ডিয়া থেকে টাকা বাংলাদেশে নিয়ে এসে করে। এইজন্য তাদের এগেইনস্টে দুদকে ফাইলও হয়েছে। দুদকে ইনভেস্টিগেশনও করছে যতদূর শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি। আ তো হতে পারে, তারা তো পারতেই পারে ভাই। তারা করতেই পারে। তাদের পক্ষে যারা কথা বলে তাদেরও কি যোগসাজশ আছে সেগুলোও খুঁজে দেখবে নিশ্চয়ই সংশ্লিষ্ট অথরিটি। আমি এটাই আশা করব। ভালো কিছু হোক, ভালো সিনেমা হোক, নোংরামি না হোক। আচ্ছা, নোংরামি নোংরামি না শব্দটা হোক। যেহেতু তুললেন আরশাদ আদনান, আপনাকে একটু জানতে চাই যে বাংলাদেশে ১ম অ এই ধরনের কথা বা এই যে পরস্পর বিরোধী কথা, তর্ক, এগুলোর এই নোংরামিটা শুরু হলো সুড়ঙ্গ এবং ২০২৩ এর সুড়ঙ্গ ভার্সাস ২০২৩ এর প্রিয়তমা। কোরবানির ঈদ থেকে। হ্যাঁ, সুড়ঙ্গ ভার্সাস প্রিয়তমা এবং এটা পরবর্তীতে স্বীকারও তর্ক শুরু করলেন। হয়নি, এক প্রকার তর্ক হয়েছে। এক এক মানে ওয়ান সাইডেড তর্ক এক হয়েছে। এক হ্যাঁ, মানে এক পক্ষ নোংরামিটা শুরু করলো। পরবর্তীতে তারা বললেও এটা নাকি ক্যাম্পেইনের স্বার্থে করা হয়েছিল। কিন্তু নোংরামিটা ছড়িয়ে গেল। দুর্গে নানা রকম নোংরামি, মানে বট বাহিনী আগে শোনা যেত যে পলিটিক্যালি হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে হয়। এখন বট বাহিনী হুম। নাকি এখন সিনেমাতেও, মানে আফরান নিশো, শাকিব খান, আরশাদ আদনান, এগুলো নিয়েও হয়। তো এইটা নিয়ে আসলে ইন্ডাস্ট্রি আ কতটা লাভবান হইলো? মানে এটা না, সত্যি লাভবান হচ্ছে না তো। ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। আমরা নিজেরা কুত্তার মতো কামড়াকামড়ি করছি। এটা কি ঠিক? এখানে তো অনেক কিছু বড় ব্যাপার আছে ভাই। কিছু কথা বলতে গেলে তো বলতেই হয়। এখন আপনি যখন এই কোয়েশ্চেনটা করেছেন তখন আমি উত্তর দেই। প্রিয়তমা রিলিজের পরে আমি রাজকুমার রিলিজ দিলাম ২০২৪ এর রোজার ঈদে। ২০২৩ এর কুরবানি ঈদে ঝগড়াগুলা স্টার্ট করলো সুড়ঙ্গর ডিরেক্টর। আচ্ছা। সামহাউ উনি মাদ্রাসায় পড়ে, উনি অনেক কিছু জানে, অনেক কিছু বললেন। হুম, ঠিক আছে, ভালো কথা ভাই। আমরা ছোট মানুষ। আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে যে কাউকে কিছু নেগেটিভলি বলা উচিত না। বলি নাই, বলতে চাই নাই। ২০২৪ এ রোজার ঈদে আমার রাজকুমার গেল। তারপরে কোরবানি ঈদে তুফান আসলো। তুফান আসার সময় আ ওই ২০২৩ এর যে সুড়ঙ্গ ছবির যে প্রোডিউসার মহোদয়, উনি আমার কাছে আসলেন। তখনও ৫ই আগস্ট ঘটেনি। আওয়ামী হ্যাঁ, লীগ ক্ষমতা থেকে পালিয়ে যায়নি। আসলেন, এসে বললেন, "ভাই আমার তুফান রিলিজ হচ্ছে, আপনি আমাকে উইশ করেন।" আমি তাকে উইশ করলাম। অবশ্যই তার সাথে ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তার ছবির আমি আ সর্বাঙ্গীন শুভকামনা করছি। হঠাৎ কি হলো, আ সরকার পতন হলো। উনারা অনেক বড় প্রোডিউসার হয়ে গেলেন। সিন্ডিকেট বানায় ফেললেন। ৫ জনের সিন্ডিকেট, ৬ জনের সিন্ডিকেট।
আমরা একটু চিপাই ছিলাম, কথাটা ঠিক। আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে আমি তো চিপাই থাকবোই, তাছাড়া কে চিপাই থাকবে? কিন্তু সেই চিপাই থাকার যে এইরকম অ্যাবিউজ হবে এটা তো বুঝি নাই। ঠিক আছে, তারা ছবি করছে, তাদের সাথে কারা ছিল আমরা সবই জানি। সময় মতো সবাই সবকিছু জানবে ইনশাল্লাহ। কে কার সাথে কিভাবে কি কাজ করেছে, কে কিভাবে কাজ করে, এগুলা তো সত্য কখনো চাপা থাকে না। সত্য কখনো চাপা Right. থাকে না, তার কারণ হচ্ছে প্রডিউসার আর এক্সিকিউটিভ প্রডিউসারের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, সিনেমা হলের মাল্টিপ্লেক্সে এখন একটা ফ্যাশন হয়েছে, সিনেমা রিলিজ দিলে আর্টিস্টরা এবং প্রডিউসাররা যে বুম এবং ক্যামেরার সামনে বসে থাকে, হ্যাঁ। ওখানে তাদের ইন্টারভিউ দেখে বোঝা যায় যে কে প্রডিউসার আর কে এক্সিকিউটিভ প্রডিউসার। এক্সিকিউটিভ প্রডিউসারের মিনিংটা তো বোঝেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি আপনি যেটা বলতে যাচ্ছেন স্পষ্ট, যে হয়তো অন্য খাত থেকে টাকা নিয়ে এসে সে জাস্ট পোশাকি প্রডিউসার হিসেবে কথা বলছে, এই তো মানে। জি, ব্যাপারটা এরকমই। হুম 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 হুম। ব্যাপারটা এরকমই। যাক, এগুলা আসলে কাদা ছড়াছড়ি করবো না, তবে একটা কথা আপনার কিন্তু মাধ্যমে আমার দর্শক। প্রশ্নটা এই জন্য তুলছি না, আশাদ, আমি এগুলো এগুলো বন্ধ আমি হওয়া উচিত একটা কিনা? উত্তর দিয়ে, হ্যাঁ অবশ্যই বন্ধ হওয়া উচিত। এই হাও, জন্যই কিভাবে বলছি কিভাবে বন্ধ করবেন? আমাদের সংযম হতে হবে। রোজার মাসে সংযম করি না, ছবি রিলিজের সময় সংযম করব। কোনো মুখের নীতিমালা, কোনো সংযম আনতে হবে। বিশেষ নীতিমালা তো গভর্নমেন্টের কাজ। নীতিমালা আচ্ছা, তো গভর্নমেন্ট আমাদের ডাকলে আমরা গভর্নমেন্টকে তথ্য দিয়ে সহায়তা করব। কিন্তু গভর্নমেন্ট তো রোবট না, গভর্নমেন্ট তো আপনাদের আমাদের নিয়েই তো তৈরি, আমাদের হ্যাঁ, কথার হ্যাঁ, এক্সপ্রেশন গভর্নমেন্ট। আমরা তো গভর্নমেন্টকে অনেকবার অনেকভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু প্রযোজকদের পক্ষে বলার জন্য প্রযোজক সমিতি ছিল না। যে সমিতির মাধ্যমে বা একটা অ্যাসোসিয়েশন যেটা গভর্নমেন্টের কাছে যাবে, মানে দেখেন ইন্ডিভিজুয়ালি ওয়ান ম্যান শো হয়ে তো আমি গভর্নমেন্টের কাছে যে গভর্নমেন্টকে এটা করেন, ওটা করেন, সেটা করেন, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এগুলো তো বলাটা বোধহয় যায় না। সো আপনাকে তো একটা যথাযথ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। তো সেই প্রচেষ্টার অংশ হিসাবে এখন প্রযোজক সমিতি ইলেকশনটা সামনে এসছে। প্রযোজক সমিতি ইলেকশনটা হলে অবশ্যই যারা ইলেক্টেড হয়ে আসবে তাদের কাছে আমরা যারা সাধারণ প্রযোজক, যারা একেবারেই সাধারণভাবে ছবি প্রযোজনা করেই চলতে চাই, তারা তাদের কাছে দাবি দাওয়া তুলবো যে এই জিনিসগুলো আপনারা আমাদের পক্ষে সরকারের দৃষ্টিগোচরে আনেন। তখন নিশ্চয়ই সরকার রোবট না হয়ে আমাদের জন্য কাজ করবেন, এই আশা তো আমরা রাখতেই পারি, তাই না? এবার একটু খোলাসা করতে চাই, আপনি যদিও কথাটা বলেছেন, ধরেন আমরা যারা দেখছি বা এখন সাধারণ দর্শকরা দেখছেন বা ফেসবুকের কল্যাণে তো এখন অনেকে বোদ্ধা, তারা যেটা বলছেন যে এই যে ভারতীয় টাকা এবং এসবিএফ এর সংযোগ, বা অনন্য মামুন হঠাৎ করে ২-৩টা ছবি করলো, তখন বললো যে এটা অমুক প্রডিউসার তমুক প্রডিউসার, নানান প্রডিউসারের কথা শুনলাম। এগুলো নীতি নৈতিকতা নিয়ে আপনি কথা তুলেছেন, ইনফ্যাক্ট আপনি একটা পাবলিক ডোমেনে বলেছেন, ভাই ছবি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেলেন, এরকম একটা কথা আপনি বলেছিলেন। তো এগুলো ভার্বালি কোনো সাংগঠনিকভাবে কথা হয় না, যে যার মতো করে তার বক্তব্য দেয়। সত্যিকার অর্থে সরকারের কাছে কোনো রকম ডাটা বা আপনাদের কাছে এ ধরনের কোনো নীতি নৈতিকতা আছে কিনা? ধরেন আমরা তো জানিও না, জানি শুধু যে এইখানে আমি একটু 60% একটু একটু মানে আটকাই আপনাকে। তাদের ভেতরে বৈষম্য থাকে। আমি একটু আটকাবো আপনাকে। আটকালে আমি প্রশ্নটা করে যাবো, জাস্ট আচ্ছা বলেন, বলেন। জি প্লিজ। না, আপনি করে নেন, তাহলে একবারে বলি, প্রশ্নটা আচ্ছা, করে নেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এর 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 প্রাসঙ্গিকতাই এইভাবে আসে যে কেউ অভিযোগ করেন, যেমন আব্দুল আজিজ অভিযোগ করে ফেলেছেন যে আমার ছবিতে ঠিকঠাক মতো নিয়ম মেনে পালন করা হয়। আবার অনন্য মামুন এসে আরে ভাই, বলে যে উনি উনি আমাদের এখানে ব্যাংকের উনি মানে ব্যাংকের নানান লোন নানানমুখী ডিফল্টার কথা। একটা কিন্তু আমরা মানুষ। কেউ উনি ছবিতে ঠিকঠাক মতো সবকিছু পালন করে, এটা আপনি বিশ্বাস করেন? যে ব্যাংকের লোন ডিফল্টার মানুষ, আমি বিশ্বাস যেটার কারণে। আমি না, বিশ্বাস অবিশ্বাসের কথা আমি বলছি না বিশ্বাস করি আশাদ। না। আমি বিশ্বাস হ্যাঁ, করি না। আমি বিশ্বাস করি না। তার নীতি নৈতিকতা কোথায় তার? ব্যাংকের টাকা মেরে যে কিন্তু প্রডিউস করে, এইসব ব্যাংক তো ঋণ এগুলো খেলাপিদের তো পিছনে তো। ঠিক, এগুলো সদর্পে সবাই বলে যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু এর এর কি কোনো প্রতিফলন, এর কি কোনো বিচার আচার বা এর কোনো সমাধান কি আমরা পাবো না? মানে কখনো যে যার মতো করে বলবে, অবশ্যই ধরেন পাবো। আমি আজকে প্রডিউস করলাম, হঠাৎ করে বলে ফেললাম হ্যাঁ, এই যে তাই তো হচ্ছে, দেখেন না? সিনেমা মানে কি ধরনের প্রযোজক নায়িকাকে পাশে বসিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, কি ধরনের প্রযোজক তার ছবি ১ নম্বর বলেন, খুবই একবার আপত্তিকর, বলেন খুবই তার ছবি, আপত্তিকর। একবার একবার বলেন তার ছবির ১০ কোটি টাকা বাজেট, একবার বলেন ৩ কোটি টাকা বাজেট। সবই তো মানে ফেসবুকের কল্যাণে রিলস আকারে আছে। একবার বলেন সেই ১০ কোটি টাকা দিয়ে বানাইছেন, একবার বলেন ৩ কোটি টাকা। উনার মাথার অবস্থা তো ভালো না। তারপরে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে উনি বলেন যে ছবি বানায় দিবেন।
নায়িকা বানায় দিবেন, এরকম তো বহু অভিযোগ আমরা শুনেছি। আমরা কেউ কিছু বলি নাই, তার কারণ বড় ভাই মানুষ একটা সময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছিলেন। 2013, 14, 15, 16 সালের লিন পিরিয়ডে যখন প্রডিউসার ছিল না, তখন ভালো ভালো আর্টিস্ট আমাদের এখানে উপস্থিত করেছেন। কিন্তু তারপরে যখন রিয়েলিটিটা সামনে আসলো, আসলে কিভাবে কিভাবে উনি সামনে এনেছেন, এগুলা তো আসলে হাস্যকর ব্যাপার। এই ব্যাংকের টাকা নিয়ে নিজেকে প্রযোজক ডিক্লেয়ার করা, দিস ইজ ভেরি ফানি। মানে হ্যাঁ, উনি করতে পারতেন নিজেকে প্রযোজক ডিক্লেয়ার ব্যাংকের টাকা নিয়ে, অবশ্যই পারতেন, যদি উনি ব্যাংকের টাকা ঠিক মতো শোধ দিতেন, ব্যাংকের ক্যাপিটাল ফেরত দিতেন। সেগুলা ফেরত দেবো না, আমি ব্যাংক ডিফল্টার হবো, এদিকে আমি বড় বড় প্রযোজক নাম নিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে বেড়াবো। ওনার সম্বন্ধে কথা বললে তো ওয়েস্ট অফ টাইম। ওনার সম্বন্ধে আমি কথা বলার মতো কোনো কিছু মনে করি না। প্রথম কথা যাই হোক, হচ্ছে না এইটা। প্রসঙ্গ কোনো ব্যক্তি না, আসলে প্রসঙ্গগুলো বিষয়, যে এই বিষয়গুলো জি, উঠে আসে এবং সাংবাদিকরা এইসব নিয়ে পিক করে এবং সেটা নিয়ে বিভ্রান্ত হয়। ধরেন এই যে আমেরিকা, ইউরোপে যারা বাঙালি যারা সিনেমা দেখে তারা তো এসব শুনে বিশ্বাস করে। তো এবং বাংলাদেশেও বিশ্বাস ডেফিনেটলি করে। বিশ্বাস করবে। তারা, আমি তো মনে করি, রুচিশীল সভ্য জায়গায় থাকে, এই জন্য তাদের রুচিটা একটু আগে ডেভেলপ হয়। সুতরাং তারা তো এত যে আমাদের মধ্যে কদর্য ভরা, সেটা বুঝতে তাদের একটু সময় লাগে। আর আপনি বলছিলেন এসবিএফ, এইসব কথা, বা অন্য মামুন, এসকে, এগুলা কিভাবে কি হয়েছে, সরকার তো সবই জানে সেই সময়কার। এই সময়ে তো মানে হবে কিনা, কারণ এখন তো দুদক অলরেডি চিঠি দিয়ে বসে আছে মনে হয়, পেপার পত্রিকায় নিউজ দেখলাম অনেক কিছুই। এখন এটার সলিউশন না হওয়া পর্যন্ত যে কি হবে আমি তো জানি না, এটা তো সলিউশন হতে হবে। আর আমি তো জানি যে এটা টোটালি ডিগ আউট হবে, যদ্দূর হবে। বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক মহল, বন্ধু বান্ধব, বা যারা এই দুদক বিট নিয়ে কাজ করে, বিভিন্ন সাংবাদিক, তাদের কাছ থেকে ওভার এয়ার করা, যে এটা তো টোটাল ডিগ আউট হবে। তার কিন্তু কারণ হচ্ছে কিন্তু এখানে বিষয়গুলো কি ইন্ডাস্ট্রির জন্য থ্রেট মনে করেন কি? ডেফিনেটলি থ্রেট না। আমি মনে করবো এটা পরিষ্কার হওয়া, আমি মনে করবো এটা পরিষ্কার, সবারই সবারই পরিষ্কার থাকা উচিত। আপনি আয় যদি করেন, আপনি সেই পরিমাণ ট্যাক্স দিবেন না কেন? আপনি আয় খুবই করলে তো আপনি সেই পরিমাণ ট্যাক্স দিবেন। বলে ফেললেন প্রিয়তমা 41 কোটি টাকা সেল করেছিল, গ্রস সেল, নেট সেল যাই হোক একটা দাঁড়াইছে, সেটাকে আমি অ্যাসেসমেন্ট করে ট্যাক্স দিছি, আমাকে বিট করতে হবে। ভেরি গুড, আমাকে বিট করেন, ভালো ছবি বানায় বিট করেন। এই জন্য আপনি 56 কোটি টাকা আপনি বলে দিলেন আপনার গ্রস সেল। আপনি কি 56 কোটি টাকা গ্রস সেলের মতো থেকে লাভ দেখিয়ে সেই পরিমাণ ট্যাক্স দিয়েছেন? এটা হলে তো দুদকের চিঠি আপনার কাছে যেত না। খুবই ক্লিয়ার। এবার একটু আসি যে পাইরেসি প্রসঙ্গে একটা প্রসঙ্গ আনলেন। কিন্তু পাইরেসি বলা হয় একে অপরকে দোষ দেয়। আপনার ছবি না, পাইরেসি হলে কথা ঠিক না, কথা না, ঠিক না। বলে যে অমুকে করছে। ধোঁয়াশা ভাই বলে যে না, অমুক না, না। কি হয় কি এ- আসলে পাইরেসি কেন বন্ধ করা যাচ্ছে না আদৌ? আচ্ছা দেখেন, একটা সময় পাইরেসি হতো, তখন হচ্ছে হল থেকে ছবি রেকর্ড করে নিয়ে যেত। এখন পাইরেসি হয় হলের ফাইল, এইচডি ফাইলই এইচডি চলে ফাইল যায়। চলে যায়। রাইট। হুম, হ্যাঁ, তো জ্যাজের সার্ভারে ছবি চলে, আমাদের অভির সার্ভারে ছবি চলে বাংলাদেশে, হুম। আর অরণ্য মামুনের সার্ভারে ছবি চলে। আমি বিশ্বাস করতে চাই যে এই সার্ভার গুলা থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে ছবি পাইরেসি হয় না। তো ছবি পাইরেস এতদিনেও ছবি পাই স্পেসিফাই করা গেল না যে কারা করছে? হ্যাঁ, স্পেসিফাই করা যাচ্ছে না তো। আমার পার্সোনাল ওপিনিয়ন, এগুলা যেখানে যেসব হলে ডিসিপি থেকে ছবি চলে, এইচডি ফাইল তাদের কাছেই থাকে, হ্যাঁ। সেখান থেকে পাইরেসি হয়। অর্থাৎ আপনি অনন্য মামুন, অভি এবং জাজ এই ৩ জনকেই সন্দেহের চোখে রাখতে বলছেন আরকি। এবং না, আমি তদন্ত রাখতে বলছি না। হতে পারে এখান থেকে তাদের হবে। হলে এখান থেকে না, হবে। না, 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 তাদের ওখান থেকে তো হচ্ছে না। আমি তো বলছি তারা তো সিঙ্গেল স্ক্রিনের জন্য চালায়। হ্যাঁ, হ্যাঁ। সিঙ্গেল স্ক্রিন থেকে তো পাইরেসি হচ্ছে না, সিঙ্গেল স্ক্রিন থেকে পাইরেসি হয় না। কিন্তু এক পক্ষ বলছে যে না, সিঙ্গেল স্ক্রিন থেকে হয়ে যায়। এজন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা ছবি দেই না শুরুতে। এগুলো ভুল পাইরেসির কথা। ভয়ে। সিঙ্গেল স্ক্রিনে তারা ছবি চলবে না, এর জন্য দেয় না। সিঙ্গেল স্ক্রিনের ম্যাটেরিয়াল তারা তৈরি করতে পারে না বলে দেয় না। সিঙ্গেল স্ক্রিন, আমি অর্ণ মামুন, জায়াজ এবং অভির কথা বলছি, যে এদের এদের সার্ভার দিয়ে সিঙ্গেল স্ক্রিনে চলে, এদের হ্যাঁ। এখান থেকে কিন্তু পাইরেসি হয় না, এদের এখান থেকে হয় না। আপনি গোড়ায় যান, হুম, হুম, গোড়ায় যান। গোড়াটা হচ্ছে এই যে অনলাইন বেটিং এর যে ঘরগুলা, হুম, হুম। এখানে ছবি বিক্রি করা হয়, এইচডি কোয়ালিটি ছবি,
এইটা পুরোপুরি তদন্ত করলে বের হয়ে আসবে। সেটা আশাদ আদনান ভাই আসলে গত ৬-৭ বছর ধরে অনেক বড় বড় বাজেটের ছবি পাইরেসি হয়ে গেছে। তদন্ত যে কবে হবে আমার আর 2 ছবি ছবি তো আসলে পাইরেসি কবে? হয় নাই। আমার 2 ছবি তো পাইরেসি হয় এটা নাই। এটা এটার রহস্য কি? এটা রহস্য ওইভাবে ব্লক করে রাখা হয়েছিল, লোক বসিয়ে রাখা হয়েছিল। নাকি আপনার টা ঠিক সাহস করে উঠতে পারে না এরকম? না, সাহস না করার কি আছে? আমি একটা সাধারণ মানুষ ভাই, সাধারণ প্রযোজক। আপনার মতো একজন সাধারণ ডাল ভাত খাওয়া মানুষ। আমি তো ডেইলি রাতে পার্টি করা মানুষ, ওই ধরনের প্রডিউসার না। না কেউ, নায়ক কেউ নায়িকাকে নিয়ে অভিযোগ আড্ডা দেওয়ার মতো কিন্তু কেউ, প্রডিউসার কেউ না। অভিযোগ করে বলে তো আপনি প্রভাব খাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে হাইয়েস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছেন এবং কেউ কিছু কথা বলতে পারেনি। কই, আমার থেকে তো অনেক বেশি হাইয়েস্ট এমজি নিল প্রিন্স, তারপর বরবাদ দিছে। আমি তো প্রভাব কাটিয়ে কেউ, আপনি একটু দেখান তো কে বলছে? একটা আমার সামনে প্লেস করে দেন প্লিজ, সিঙ্গেল স্ক্রিনের কোন হল মালিককে, যে আমি প্রভাব খাটিয়ে তার কাছ থেকে হাইয়েস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছি। প্লিজ একটা, আচ্ছা, এটা যদি আপনি আমাকে দেখাতে পারেন, ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। একটা সিঙ্গেল স্ক্রিনের হলের মালিককে, যেই সিঙ্গেল স্ক্রিন চলে, হুম, বন্ধ কাউরে আবার নিয়ে ডামি হিসাবে বানায় সামনে দাঁড় করায় না, যে রাইট, সিঙ্গেল স্ক্রিন চলে। রাইট। একটা দেখান তো আমি প্রভাব খাটিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছি। থ্যাংক ইউ খুব অকপটে কথাগুলোর আসলে অ্যান্সার করার জন্য। আশাদ আদনান ভাই ভাই সত্যর বিকল্প নাই তানভীর তারেক, সত্যর বিকল্প নাই। সত্য একদিন প্রকাশ হবেই। আপনি আজ যাই করেন না কেন, কাল তা প্রকাশ হবে। আপনি মনে করেন না যে ওই হরিণের মতো, যে বাঘ ধাওয়া দিছে জঙ্গলের মধ্যে, মাথাটা ঢুকায় শরীরটা বাইরে রেখে মনে করলাম আমি তো কাউরে দেখি না, কেউ আমাদের দেখে না। বাঘ কিন্তু তার পুরো বডিটা দেখতে পাচ্ছে, এসে ঠিকই কিন্তু কোমরের পর থাবা মারবে। কিন্তু যে সত্য কিন্তু বের হবেই। রাইট, এই বিষয়গুলো আসলে খুব ক্লিয়ার করার জন্য এই প্রশ্নগুলো তোলা। যে অভিযোগগুলো পাবলিক ডোমেইনে করা হয় আপনার সম্পর্কে, যে আপনি প্রত্যেক সরকার আমলেই এবং আপনার বাবার সূত্র ধরে বলে যে সব আমলে আপনি সুবিধাটা নিয়ে গেলেন এবং সেই প্রভাবটা কি নিয়ে সুবিধা নিয়েছি আমি? কিছুদিন আগে যখন আপনি একটা স্ট্যাটাসে বললেন যে লিস্ট আরো করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমি তো উনি তো আমি সব তো সরকার আমি আমলেই আমি মানে তো আমি তো আমি তো লিস্ট দেই নাই, আমি তো এটা স্ট্যাটাস দেইনি। আমার ফেসবুক হ্যাক হয়েছিল, না একটা আমি তো একটা জিডি করেছি। কমেন্ট কমেন্ট বোধহয় করেছেন। আচ্ছা না ওটা হ্যাক। আমি করি নাই, ওটা আমার হ্যাক হয়েছিল। আচ্ছা, ওই আচ্ছা। রাতে, রাত 2টা থেকে পরের দিন হুম, 1:30 পর্যন্ত বিকাল আমার হুম। ফেসবুক হ্যাক ছিল। আমি আচ্ছা। এটার এগেনস্টে জিডিও করেছি এবং তারা তদন্তও করেছে। আচ্ছা যাই হোক, আমি বোধহয় জিডির খবরটা বা আমরা পাইনি। আমি না, আমি জিডির দেখিনি। খবরটা তো আমি জিডির খবরটা তো আমি দিতে বাধ্য নই। ও, ও আচ্ছা। যাই হোক এখন 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 ক্লিয়ার আমি করলেন। জিডি করেছি, এটা তো আর আমি ঢোল পিটিয়ে বলে বেড়াবো না। অ আমি অন তো আমি যেটা করার সেটা তো করেছি। আমি ফেসবুক আইডি ফেরত পাওয়ার পরে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমার আইডি হ্যাকড হয়েছিল। আমি 17 ঘন্টা প্রচেষ্টার পর আমার আইডি ফেরত পেয়েছি। ক্লিয়ার। তো এটা যদি আপনি না দেখে যদি মিলিয়ে না নিতে পারেন, এটা আপনার ব্যর্থতা, আমার না নয়। অবশ্যই না। আমি 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 ওইজন্য বললাম যে বেশ কিছু বিষয় ক্লারিফাই করব আজকে এবং করতে চাইবো। কারণ এই বিষয়গুলো আনা উচিত। আপনার আর সাথে আমি না, ১ম এই বলেছি যে আমি একটু পিছিয়ে যাই। সাধারণের সাথে সম্পর্ক আমার আমি একটু রাজনৈতিক না। তানভীর তারেক, আমি একটু পিছিয়ে যাই। জি। আপনি জিডির কথাটা বললেন, তার আগে আপনি বললেন কিছু কিছু প্রশ্ন উঠেছে যে সব সরকারের আমলে আশরাফ আদনান সুবিধা নিয়ে গেল। প্লিজ, প্লিজ মেনশন ওয়ান সুবিধা টু মি। একটা সুবিধা আমাকে মেনশন করেন। না সুবিধা অসুবিধার বিষয়টা আসলে আপেক্ষিক না, ধরেন আমি মেনশন করেন, মেনশন করেন। আপনি কোশ্চেন করছেন, আপনি এটা মেনশন করতে হবে আপনাকে। হ্যাঁ, মানে অনেকেই তো প্রত্যাশা করেছিল যে ঠিক আছে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ছেলে হবে আমি অন্য রাষ্ট্রপতির আমলে। পুত্র এখন কিভাবে কাজ করে? মানে ওই অর্থে তো অনেকে অবাক হয়েছে যা এখন কেন কিভাবে কাজ আওয়ামী লীগ করে? আমার যেটা রাষ্ট্রপতির যেটা পুত্রকে? রাজনৈতিকভাবে প্রশ্ন আপনার বাবার প্রতি। ভাই ওই সূত্রে ভাই আপনি ভাই ভাই আমি উত্তরাধিকার সূত্রে এই অভিযোগটা পান। উত্তরাধিকার ও সূত্রে এই আচ্ছা, অভিযোগটা পান। উত্তরাধিকার সূত্রে আমি এই হ্যাঁ, অভিযোগ পাই যে আমি হ্যাঁ, যে আপনি রাষ্ট্রপতির আপনি পুত্র, কেন কি কাজ করে করছেন? আমি কাজ করি, কেন আমি কাজ করি? রাইট। ভাত খাবো না ভাই? আমার খাওয়ার রাইট নাই? আমি যদি কোনো দোষ না করে থাকি, কোনো ক্রাইম না করে থাকি, কারোর প্রতি কোনো জুলুম না করে থাকি, আমাকে কি আপনি বাংলাদেশে থাকতে দিবেন না? যাই আমি হোক ভাত আপনি তো খাবো না, আমার পালিয়ে ফ্যামিলিকে পালন করব না? পালিয়ে যাননি। রাইট। দেশে তাহলে আছেন। তাহলে আমি রাষ্ট্রপতি পুত্র বলে কি আমার ভাত খাওয়া নিষেধ? খুবই ক্লিয়ার। তাইলে এখন আপনি আমাকে বলেন আমি কোন সুবিধাটা নিছি? আপনি বলছেন সব আমলের সুবিধা নিয়ে গেল। কোন সুবিধাটা নিছি ভাই? বিষয়টা ওইভাবে আসে যে আপনি কেন এখনো কাজ করছেন, এখনো কথা বলছেন হ্যাঁ, মানুষের তা এইটা কথা এখনো বলছেন। কেন কাজ করছি, এখনো তা কথা বলবো না? বাক স্বাধীনতা নাই বাংলাদেশে? আপনি তো কি দোসর বা আমি রাষ্ট্রপতির ছেলে, আমি দোসর দোসর। ভার্সেস লাল বদর। মেরে ফেলেন, মেরে ফেলেন, আমি দাঁড়াচ্ছি, কোথায় আসবো বলেন, আমাকে মেরে ফেলেন। ঝামেলা শেষ। যেমন আমি যখন আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমার যদি কোনো দোষ থেকে থাকে,
আপনার মাধ্যমে আমাকে বলা হোক, আমি সেখানে যে দাঁড়াই, আমাকে মেরে ফেলেন, ঝামেলা শেষ, যদি দোষ খুঁজে পান। সেটাই যেটা প্রথম প্রশ্নে আনলাম আশাদ আদম ভাই। এখন আসলে কথা বললে যেমন আমি যখন আওয়ামী লীগের নেতাকে নিয়ে যখন লাইভ করি তখন আমাকে দোসর বলা হয় এবং অন্য সময় সবসময় লাল বদর বলা হয়। এই যে একটা না, ট্যাগিং ট্যাগিং এগুলো সোসাইটি, আপেক্ষিক কথা, এগুলো 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 আপেক্ষিক নিয়ে এখন কথা, আর আলোচনা করতে চাই না। এগুলো আমি পাত্তাও দেই না খুব একটা। এগুলো ইগনোর করা উচিত, এগুলো কিন্তু এগুলো আপনি ইগনোর করা উচিত। সামাজিকভাবে ব্যাহত হয়েছেন কিনা কাজকর্মে মানসিকভাবে এইসব মানসিক বিষয়? ভাবে প্রচন্ড ভাবে ব্যাহত হয়েছি, আর সামাজিক ভাবে তো কোনো অবস্থানই ছিল না। সেটা তো বোঝাই গিয়েছে যে আপনি কোনো কাজও করতে পারেন না বা কাজ দেখা যায়নি। দৃশ্যত হ্যাঁ, দেখা যায়। বঙ্গভবনে ফ্রি খাওয়ায় দেখে খাওয়ার বাজার করতে হয় নাই, এখানকার খাওয়ার বাপের সাথে থাকার এই সুবিধাটা পেয়েছি, এই সুযোগ সুবিধাটা আমি পেয়েছি, খাওয়া পড়া ফ্রি ছিল। যাই হোক, রাষ্ট্রপতি পুত্রর কাছে এ ধরনের কথা শুনলে বেশ নাটকীয় লাগে আমাদের কাছে। না, দিস ইজ লাইফ ম্যান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, দিস ইজ লাইফ। কি লাইফ আমি কাটিয়েছি আমি জানি, এটা ব্যাখ্যা করে আমি আপনাকে বোঝাতে পারবো না। 17 মাস, 18 মাস বিছনায় শুয়ে, জি। রাত 3টা 4টার সময় বিছনায় শুতাম, কান পেতে থাকতাম কোনো আওয়াজ পাই কিনা, উল্টা দিকেই বাবা শুতো, কোনো কোনো দিন বাবার বিছনার নিচে কাঁথা পেরে শুয়ে থেকেছি। কি দিনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমরা জানি, এগুলো ব্যাখ্যা করে দিতে পারবো না। 5ই আগস্টের পরে কি দিনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমরা জানি। মারা যায়নি, বেঁচে আছি, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এর থেকে বেশি কিছু আপনাকে আমার বলার নাই আসলে। যখন সময় হবে কি দিনের মধ্যে দিয়ে গিয়েছি সেগুলো বলবো। এখন কাজ করতেছি দেখে যদি কারো গাত্রদাহ হয়, কাজ করব না। কাজ না করলে যদি ইন্ডাস্ট্রির ভালো হয়, কাজ করব না। আমি ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য কাজ করব। মানে কাজ করবেন না কেন? কাজ তো আপনি করতেই চান সবসময়। এই যে আপনি বলছেন যে এখনো কেন কাজ করবে, এই নিয়ে কোশ্চেন উঠছে, যদি এই নিয়ে কোশ্চেন উঠে আমি কাজ করব না। রাইট। যাই হোক, আপনি সদর্পে ফিরছেন এবং ফরিদুলের সদর্পে সাগরের না, সদর্পে না, আমি ফেরার চেষ্টা করছি। আপনার এত মৃতপ্রায়গুলো বিশেষণ আমার সাথে লাগিয়েন না। না, লাগাতে আমি চাচ্ছি এত না কিন্তু আমি এত বিশেষণ লাগানোর মতো মানুষ না, খুবই সিম্পল সাধারণ একটা মানুষ। আমি মার্কেট কন্ট্রোলও করতে চাই না, অন্য 3-4 জনের টাকা নিয়ে এসে সিনেমাও বানাতে চাই না, বা অনেক বড় বাজেটের সিনেমা না, বানিয়ে কিন্তু আপনি মিথ্যা আপনি আপনি মিথ্যা। আপনি তো প্রতিষ্ঠিত প্রযোজক। এটা অতি বিনয় হয়ে যাচ্ছে না? ইয়ে আসাদ ভাই। আমি তো সবসময় অতি বিনয়ী একজন মানুষ। আপনাদেরকে কখনো অসম্মান করে কথা বলেছি? না, সেটা সেটা আমি তো শুরুতেই বললাম যে আপনার সাথে সম্পর্কটা আমার কখনোই মানে আমি ওঠানামা সম্পর্কে করে না। বিশ্বাস করি তানভীর তারেক, জি। আমি সম্পর্কে বিশ্বাস করি। আমি ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে চাই। আমি মনে করি ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব, যদি আপনি পাপী না হন। আর আপনি যদি পাপ করে থাকেন তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। নিজের ভেতরে ঠিক থাকে, যদি সততা থাকে তাহলে হয়তো বোল্ডলি বলা যায় সেই ক্ষেত্রে। তো আপনি বলেন এই ছবি এবং চ্যানেল আইর সাথে এই প্রযোজনা যৌথভাবে করতে গেলেন কেন? আপনার কি আলাদা একটা শেল্টার প্রয়োজন ছিল? নাকি আপনি ইন্ডিভিজুয়াল কেন? না, 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 এখানে শেল্টারের ব্যাপার নাই। শেল্টার হিসাবে কেন আমি চিন্তা আমি করব? খুব ফিল্টারলেস প্রশ্ন করতে চাই। এজন্যই আমি করেন, বলছি। করেন, আমি প্লিজ, ফিল্টারলেস অ্যান্সার দিতে চাই। প্লিজ, প্লিজ বলেন। কেন আপনি চ্যানেলের সাথে যুক্ত হলেন? আমি কিন্তু স্ট্যাটাসে সেটা ঠিক আছে। ক্লিয়ার আমি করেছি। অফিসিয়ালি একটু জানতে চাই যে আপনার কি কোনো আলাদা শেল্টার দরকার ছিল কিনা? না, আমি সাগর আঙ্কেলের কাছে গিয়েছিলাম যেহেতু উনি আইসক্রিমটাকে ঢেলে সাজাতে চাচ্ছেন। আমি সাগর আঙ্কেলকে বলেছি আপনার মাধ্যমে দর্শক এখন জানতে পারবে যে আমি যে ছবি বানাবো সেই ছবি আমি আইসক্রিমকে দিতে চাই এবং চ্যানেল আইকে টিভি রাইটস দিতে চাই। আমি সাগর আঙ্কেলের অনেক বড় ফ্যান, আমি ওনাকে পছন্দ করি। ডেফিনিটলি। সবকিছুর ঊর্ধ্বে মানে সাংস্কৃতিক অঙ্গনে সবকিছুর ঊর্ধ্বে আমি সাগর হ্যাঁ, আঙ্কেলকে মানে পছন্দ করি। আমার তো পার্সোনাল অভিভাবক আমাদের অনেকেরই। আমি জানি সেটা, আমি জানি সেটা। সো আমি সাগর আঙ্কেলকে বলতে গিয়েছিলাম এটা। এখন এখন আপনি কোশ্চেন করলেন ফিল্টারলেস, আমি ফিল্টারলেস অ্যান্সার দিয়ে দিলাম। এখানে আহ, আর কোনো কিছু নাই। কিন্তু আমি সাগর আঙ্কেলকে বলেছি যে আঙ্কেল, আপনার সাথে তো আমার কখনো কোনো কাজ করা হয়নি, বহুবার চেষ্টা করেছি, বলবো বলবো বলে উঠতে পারি নাই। তো এইবারও ওইভাবে বলবো না, খালি বলবো যে আমি ছবি বানাচ্ছি, তা ছবি বানানোর পর কামড়াকামড়ি শুরু হয়ে যায়, এই ওটিটি নিবে, ওই ওটিটি নিবে, ওই টিভি রাইটস, ওই টিভি রাইটস। আমি এগুলো আগেই লক করতে চাই। আমি চাই আপনার স্ক্রিনে ছবিটা আমি দেব, আপনার টিভিতে আমি ছবিটা দেব, কারণ আপনি বিশ্বাস রাখেন আমার ছবিটা ভালো হবে, আপনার নেওয়ার মতো হবে। আপনি তো ভালো ছবি ছাড়া নেবেন না, ভালো ছবি হবে। কয় হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমার ছবি ভালো হবে, আমি অবশ্যই নেব।
বাহ! এতটুকুই কথা হয়েছে আঙ্কেলের সাথে আমার। যাক, দ্যাটস এ গুড ডিল। এবং আপনি ঘোষণাও দিয়েছেন ওখানে যে ২ ঈদে ২ টো ছবি নিয়ে আসছেন। ঈদ ছাড়া পরিকল্পনার ক্ষেত্রে এবং কয়েকটা পারি না ঈদ ছাড়া না, কিন্তু পরিকল্পনা আপনারাও করে। যদি এই কথা সবাই একই কথা একই সুরে বলেন তাহলে তো ইন্ডাস্ট্রি আর ক্যালেন্ডার তো আপাতত ২ ঈদেই থাক। মানে ক্যালেন্ডার বাকিগুলো মুছে দেয়া, মানে এফডিসির ক্যালেন্ডারে বাকি মাসগুলো আর নাই। আপনারা না, যদি যোগ না করেন, এফডিসি ভিত্তিক তো আর বাংলা সিনেমা নাই। না এফডিসি ধরেন তো এফডিসি বহু ভিত্তিক আগে নাই, বের হয়ে গেছে। এখন নিকেতন ভিত্তিক হইছে, কিংবা গুলশান ভিত্তিক হইছে, যাই বলি মানে সবাই তো একইভাবে হ্যাঁ আগাচ্ছে। এটা এটা এত ভাই, রিস্ক ছাড়া এত সবাই খেলতে চায় কেন? রিস্ক ছাড়া সবাই খেলতে চায়, তার কারণ হচ্ছে মিনিমাম মানি গ্যারান্টির ব্যাপারটা ২ ঈদে আছে। ২ ঈদ ছাড়া মানি উঠানো অসম্ভব। এটা পারে, এই কর্পোরেট হাউস গুলা পারে। কর্পোরেট হাউস যারা আছে, যারা এই রকস্টার বানালেন, এই টাইপের প্রডিউসাররা কিন্তু ঈদ ছাড়া আসেন, এবং আমার বিশ্বাস ওনাদের আরেকটি ছবি সোলজার ঈদ ছাড়া আসবেন। ওনারা যদি ঈদ ছাড়া এসে মার্কেটটাকে চাঙ্গা করে ফেলতে পারেন, আমি তো আসলে মানে বলতে চাই উনাদের কাঁধের উপরে ভর করে তখন আমি ঈদ ছাড়া আসবো। ব্যাপারটা এরকম আর কি। তার কারণ হচ্ছে, আর এছাড়া ঈদ ছাড়া আসার একটা উপায় আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স বাড়াতে হবে। মাল্টিপ্লেক্স বাড়লে ঈদ ছাড়া ছবি আসা যাবে। কারণ এই সিঙ্গেল স্ক্রিন গুলা ঈদ ছাড়া অন্যান্য কাজে ব্যবহার হয়, হুম, তখন আর সিনেমা দুঃখজনক। চালায় না। রাইট, রাইট। দুঃখজনক। তো মাল্টিপ্লেক্স, এই কয়টা মাল্টিপ্লেক্স দিয়ে ঈদ ছাড়া নর্মাল টাইমে আসলে যে বাজেটে এখন চলে গিয়েছে ছবির বাজার, সেই বাজেট উঠানো খুব কষ্ট। তো আপনি কি চান প্রযোজক ক্ষতিগ্রস্ত হোক? প্রযোজক তো তার টাকাটা ফেরত, লগ্নিকৃত টাকা ফেরত চাবে। তো এই মাল্টিপ্লেক্স গুলা দিয়ে ঈদ ছাড়া ছবি টাকা আসলে, যে মানের ছবি হচ্ছে সে মানের ছবির টাকা আসলে ফেরত আসা একটু ডিফিকাল্ট ভাইয়া, একটু আচ্ছা, ডিফিকাল্ট। আচ্ছা। আরেকটা প্রশ্নের উত্তর দেন যে আপনাদের মতো যারা নিয়মিত ফিল্ম লাভার বলবো, এটা শব্দটাই সবচেয়ে বড়। ফিল্ম লাভার যারা কাজ করেন, আমরা ফিল্মকে ধারণ করি। ধারণ করেন এবং কাজ করতে চান, এবং আপনারা যারা এসছেন আগে পিছে কম বেশি তারা সবাই আসলে ওই শাকিব খান কেন্দ্রিক। আমি আবারও টু বি নোটেড যে শাকিব বিরোধী কোনো প্রশ্ন করছি না। কিন্তু শাকিব খান কেন্দ্রিক। অন্য তারকা তৈরি হওয়া, অন্য আ আলাদা একটা সেটআপ তৈরি হওয়া, প্যারালালি কোনো কিছু তৈরি হওয়ার না হলে তো আসলে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয় না, মানে গড়ে ওঠে না। তো এই একটা যে ইন্ডাস্ট্রি তৈরি হয় না, গড়ে ওঠে না। এই তৈরি করার দায়িত্ব কি শুধু প্রযোজকদের? শাকিব অবশ্যই খান কেন্দ্রিক প্রযোজকদের না, নো, সবচেয়ে ভাইটাল নো, দায়িত্ব। নো, 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 নো। সেই আপনারাই তো ১ম চিন্তাটা করবেন। আমরা ডেফিনেটলি চিন্তা করি, আমরা ডাকি। আমরা যদি এখন অনেক কথা বলি, অনেকের কিন্তু অনেক কিছু বের হয়ে যাবে। বেরোক। আপনি আপনি এগুলো না হলে তো সবাই একই কথা বলছে। ঠিক আছে। আপনি এসে ২ টা সাকিবের ছবি ঘোষণা দিয়ে দিলেন। আলফা আই বলছে যে সাকিবের ছবি, আমি ২ টা ছবি কই ঘোষণা দিছি? ২ ঈদে ২ টা ছবি কোথায় দিছি? আসছে। কোথায় বলছি? মানে সেভাবেই তো আমরা খবরটা জানি। আমি জানি না। জানেন, জানেন। কিন্তু আমি বলছি কোথায়? দেখাতে পারবেন? মেবি ফেসবুকেই তো বলছেন নাকি না? বলেন না আ এখন। দুটো ছবির কথা, একটি ছবির কথা, শাকিব খানকে নিয়ে ছবির কথা আমি কিছুই বলিনি। আচ্ছা। কিন্তু নতুনরা আসলেও সত্যিকার অর্থেই ভালো ন জায়গা পাচ্ছে না। এখন কাউকে নতুনও কিছু বলব না, নতুনও বলব না। অনেক স্ট্রাগলার। অনেক স্ট্রাগলার হুম, আছে যারা আসলে ঠিকঠাক মতো জায়গা পাচ্ছে না। এটা সত্য। আমি ওদের পক্ষে হয়ে প্রশ্নটা ডেডিকেটেড, করছি যে হ্যাঁ, সমস্যাটা করেন। কোথায়? সমস্যাটা সমস্যাটা কোথায়? ডেডিকেশন, ওদেরকে নিয়ে নার্সিং করে না। সমস্যাটা নার্সিং আসলেই করা উচিত। কিন্তু একজন প্রোডিউসারের যেরকম নার্সিং করা উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ নতুনদেরও কিন্তু তাদের কমিটমেন্ট, তাদের ডেডিকেশন লেভেল প্রোডিউসারকে দেখানো উচিত। এখন যদি একটা সিম্পল উদাহরণ দেই, আপনার আপনি নতুন, বাট আপনি ৫ টা ছবি করেছেন। একটি ছবি আপনার হিট হয়েছে। আপনি প্রোডিউসারের সাথে ফার্স্ট মিটিং এ এসেই যদি বলেন ডিরেক্টরকে, মিটিং শেষ হওয়ার পরে ডিরেক্টরকে বলেন যে, "এই মিটিং এ আসলাম, ৳২০,০০০ দিবে না? মদ খাবো, বের হয়ে এখান থেকে।" এভাবে? তাহলে সেই ব্যাপারটা এরকমই হয়ে গেছে। আমি ভদ্রতার খাতিরে সেই আর্টিস্টের নাম বললাম না। নেক্সট এ কোনদিন হয়তো বলে ফেলবো। আচ্ছা, সত্যি আর কিছু বলার থাকে না এরপরে। যাই হোক, আপনার আগের একটা কমিটমেন্ট আমি ছিল এরকম আপনি জি, বলেন? সাহেব চন্দনের একটা ছবি প্রডিউস করবেন এবং সেটা আসছে। পরবর্তীতে তো জুলাই হ্যাঁ, বিপ্লব সাহেব চন্দনের বাস্তবায়িতের একটা নানা ছবি কারণে আমি হ্যাঁ, সাহেব চন্দনের একটা ছবি আমি ডেফিনিটলি প্রডিউস করব। ওর সাথে আমি কমিটেড। আমি মালিককে যেভাবে পারি আমি তাকে হেল্প করেছি। হ্যাঁ, আ এটা শোনা গিয়েছে। আপনি নাকি হিডেন প্রোডিউসার আপনি নাকি এটার। আ আ প্রোডিউসার কিনা জানি না, হিডেন ওয়েল উইশার। আচ্ছা,
না, না আপনি চন্দনের ওপেন ওয়েলিশার এটা সবাই জানে। এটা হিডেন নাই। এটা হিডেন নাই। তো না, যাই হোক ওকে আমি আমরা ভালোবাসি, ওকে আমি হ্যাঁ, ভালোবাসি। আনফরচুনেটলি ওর একটা ব্যাড প্যাচ যাচ্ছে। ইনশাল্লাহ ওর ব্যাড প্যাচ কেটে যাবে। তো ইন্ডাস্ট্রিতে ভালোবাসেন তো অনেককে। কাকে অপছন্দ করেন? আপনাকে। আমাকে। আপনি দূরে আছেন, মারতে পারবেন না, সেই জন্য আপনার অপছন্দ করি। আচ্ছা, যাক ভালো। পছন্দ অপছন্দের ভেতরে থাকুক। সামনের ইন্ডাস্ট্রি, সামনের এই যে সমাজ, আমরা এখন সত্যিকার অর্থেই দ্বিধাবিভক্ত এবং একজন আরেকজনকে অন্য মানে রাজনৈতিক কালারে দেখার চেষ্টা করি। কালচারাল অঙ্গনে ভুল, এটা 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 ভুল। ঠিক এটা ঠিক হবে কবে? কালচার কালচারাল অঙ্গনে অঙ্গনে সরি কালচারাল অঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপে করা ঠিক না। এটা তো কালচারকে হয়ে তার গেছে। মতো প্রবাহিত হতে দেয়। আরে ভাই, আমাদের দেশের নদীকে প্রবাহিত হওয়াটা বন্ধ করে দেওয়া হচ্ছে, নদীর মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আগে কথা ছিল নদী তার রাস্তা নিজে খুঁজে নেয়, তাই না? জি। নদী তার মতো করে আঁকবাক করে আগায়। তো নদীকে এখন আরেকদিক দিয়ে প্রবাহিত করে সুবিধার জন্য আরেক দিক দিয়ে ঘুরায় নিয়ে যাওয়া হচ্ছে। কালচারাল অঙ্গনে এখন সেই কাজটাই করা হচ্ছিল। এখন সময় আসছে কণ্ঠ তোলার। কণ্ঠ তুলতে হবে, কণ্ঠে জোর আনতে হবে। আস্তে আস্তে কালচারাল অঙ্গনে নিশ্চয়ই ভালো কিছু হবে সামনে, নিশ্চয়ই। সো একটু মজা করেই বলি যে আপনি যখন আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন ভারতীয় বিনিয়োগ নিয়ে। আর এখন যখন আপনি দেখেন, আমি কিন্তু একরকম আমি একটু শেষ করি। সেটা যখন আবার রিপিট করেন, তখন অনেকে বলার চেষ্টা করে এই যে এখন ভোল পাল্টে ভারত বিরোধী কথা বলছে। কিন্তু আপনি তো আওয়ামী লীগ আমলেই তারা এটা তো কিছু জানেই না। এগুলো তাদের নিয়ে তো কথা আর এন ডি বলেছেন। নাই, তাদের তো আর এন ডি নাই, তারা তো আমাকে চেনেই না, তারা তো আমাকে চেনেই না, তারা আমাকে জানেই না। যা সত্য সেটা আমি সবসময় বলবো, সেটা যে আমলই হোক না কেন, আমার ভয় নেই। আমি আওয়ামী লীগ আমলকেও ভয় পেয়ে কোনো কথা বলবো না, বিএনপি আমলকেও ভয় পেয়ে কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, অন্তর্বর্তী আমলে ফারুকী সাহেবকে অনেক ভয় পাইছি। ভয় পেয়েছেন? জি। আচ্ছা। আপনাকে কোনো হার্ড টাইম দেওয়ার চেষ্টা করেছে মোস্তফা সরোয়ার না, ফারুকী? না, আমাকে দিবে কি করে? আমার তো কোনো দোষ নেই। দোষ ছাড়া মানুষকে দিতে পারবে না তো। তো বেশ কয়েকটা প্রশ্ন রেখে আমি আজকে বেশি সময় নেব না। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আপনার মতো ব্যাখ্যা দিয়েছেন। আ উম সুন্দর কিনা জানি না, আমি আপনার মনের মতো চেষ্টা খুবই করেছি। অ্যা অকপটে বলার চেষ্টা করেছেন। কিন্তু বেসিক্যালি অ্যাকশন টাইপের এটা অলরেডি তবে হ্যাঁ বলব উৎসব, বনতা এক্সপ্রেস, জঙ্গলির মতো সিনেমার সংযোগ তৈরি করতে পারলে চলবে। ঈদে তার মানে উনি আসলে বলতে চাচ্ছেন যে ঈদে অ্যাকশন ছাড়া ছবি চলে না। মানে এটা দর্শক পারসেপশন। ভুল কথা। এক একজনের এক এক রকম পারসেপশন। আমার হিসাবে ভুল কথা। আমার হিসাবে ভুল কথা। আচ্ছা, সেই আচ্ছা। দর্শকের পারসেপশন হতেই পারে যে ঈদে অ্যাকশন ছাড়া ছবি চলে না। কিন্তু আমার হিসাবে আসলে ভালো ছবি হলে চলে। ছবি যাক। ভালো হতে হবে। কামরুজান বাবু আরেকটা প্রশ্ন করেছেন। তানভীর এই বিরোধ ভাইয়া, শুরু করেছে কে? ইংল্যান্ডের খেলা শুরু হয়ে যাচ্ছে। আমি ইংল্যান্ডের জি, সাপোর্টার। রাত জি ২টায় একদম, একদম ইংল্যান্ডের লাস্ট খেলা। লাস্ট লাস্ট আমাকে ছেড়ে দেন। এই ২টা বাজে। লাস্ট একটা প্রশ্ন এটা আমি হচ্ছে ইংল্যান্ডের সাপোর্টার এটা বলছি, তাতেও শালা আমি দালাল হয়ে গেছি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আপনি ইংল্যান্ডের সাপোর্টার এটা মিলাইছে বোধহয়। হ্যাঁ, আমি জাস্ট একটু ট্রাই করছি, একটু হাস্যরসাত্মক আনতে। যে শালা বলতে পারতেছিলাম না, সরি। সাহস হলো এবার। যেহেতু প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সাপোর্টার, তাহলে এখন সাহস হইলো। এখন আরে ভাই, দালালের বন্যা বয়ে গেল। আরে ভাই, ইংল্যান্ডের সাপোর্টার হইতে পারবো না। আমি 96-এ ইংল্যান্ডে গিয়েছি পড়তে। 2000 সাল থেকে তো ইংল্যান্ডের সাপোর্টার হয়েছি। তখন উইকেন্ডে খেলা থাকতো, খেলা দেখতাম পিএল এর। তখন থেকে ইংল্যান্ডের সাপোর্টার হয়েছি। রাইট, রাইট। তো সেটা আজকে ভুলে হয়তো ডিসক্লোজ করে ফেলেছি। এতদিন একটা লুকিয়ে লুকিয়ে যে ব্রাজিলের সাপোর্টার তাকে বলতাম ব্রাজিলের সাপোর্টার, যে আর্জেন্টিনার সাপোর্টার তাকে বলতাম আর্জেন্টিনার এতদিন কি সাপোর্টার। গুপ্ত ছিলেন? গুপ্ত? গুপ্ত, 100%। ফুটবলের ব্যাপারে একদম গুপ্ত। বাবু ভাইয়ের কোশ্চেনটা বলেন। বাবু আচ্ছা, ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। জাস্ট দুটো প্রশ্ন নিয়ে শেষ করব। এটা এবং একটা। তানভীর এই বিরোধ শুরু করেছে কে? আপনার মনে হয় ওই আলোচনার সময় সে কমেন্টটা করিয়েছে কে? তুফান ও তাণ্ডবের হিরো শুটিং শুরুর পর বললেন, "আরে ভাই ছবি করে কোটি, কোটি টাকা কামিয়ে নিয়ে গেলেন। এটা কার উদ্দেশ্যে এ কথা ছিল?" বুঝি নাই, আচ্ছা। আ মিনিংটা মিলে নাই। মনে হয় আমিও ঠিক এটা প্রথম কোশ্চেনটা একটা হয়েছে হুম, হুম, হুম। আহ, যে এটা বলেছিল। তানভীর এই বিরোধ শুরু করেছে কে, করিয়েছে কে? হুম। করেছে কে, করিয়েছে কে? এই তুফান বিরোধ শুরু তাণ্ডবের করেছে হিরো। রায়ান রাফি।
না মানে রায়হান রাফি এই বিরোধ শুরু করছে আচ্ছা, কিন্তু প্রথম। কিন্তু বাবু ভাই যেটা বলছেন যে তুফান তাণ্ডবে মানে শাকিব খান বলেছিলেন যে আরিফ ভাই ছবি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেলেন, আপনার উদ্দেশ্যে বলেছিলেন শাকিব ওই সময় কোটি কোটি টাকা সাকিব কামিয়ে, আমার উদ্দেশ্যে কখন বললো এই কথা? এটা তো উনি লিখেছেন, মানে তুফান ও ভুল তাণ্ডবের হিরো লিখেছেন মনে হয়। উনি তো লেখেন নাই তাণ্ডবের হিরো কার উদ্দেশ্যে লিখেছে ছবি করে শুটিং কোটি কোটি। শুরুর পরে বললেন আরে ভাই এটা কার উদ্দেশ্যে কথাটা বলেছিল আসলে? ওই যে বোধহয় সুড়ঙ্গতে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গিয়েছে তাদেরকে বলেছে হয়তো। রাইট, আলফায়। এনিওয়ে, এটা নিয়ে আসলে আপনার কোনো কিছু বলার আছে কিনা এই প্রশ্ন উত্তরে? আমি আসলে প্রশ্নটার সাথে রিয়াক্ট করতে রাইট, পাইনি। এই বিষয় নিয়ে অলরেডি আমরা ডিসক্লোজ করেছিও মনে হয় ওই সময় এসছে। আমি বাবু ভাইকে ইন পার্সন অ্যান্সার দিয়ে দেবো। জি, জি, আমার মনে হয় আমাদের আড্ডাতেও এই আপনার আলোচনাটা আছে। তানভীর ভাই উনাকে একটু প্রশ্ন করেন যে উনি কেন বলছে জুলাইয়ের পক্ষের লোকদের দেখে নিবে? আচ্ছা, এটারও ব্যাখ্যা দিয়েছে, ওটা যে আইডি হ্যাক হয়েছিল, সুতরাং দেখে নেয়া, পড়ে নেয়া এগুলো চলতে আর থাকবে। দেখে নেওয়ার কথাও বোধহয় ওখানে কোথাও লেখা নাই। যে আইডি হ্যাক করে যে উত্তরটা লিখছে সে বেশি শত্রু না আমার, অর্ধাগর্ধি শত্রু। মানে কমেন্টসটাও ভালোভাবে লিখতে পারে নাই, হাস্যকর, হ্যাঁ, অশিক্ষিত শত্রু। রাইট, রাইট। উনাকে জিজ্ঞেস করেন বান নাকি আক্রমণাত্মক কমেন্ট করেন। আচ্ছা, মনে হয় না এটা করেছে, আবারও একই প্রশ্ন করে। কোথাও তো বান্নার নাম নেওয়ার কোনো কোশ্চেনই নাই। বান্না আমার ছোট ভাই, আমার সাথে আমার অঙ্গনের লোক। আর এত উত্তর আমি কেনই বা দিব? রাইট, রাইট। বান্নার নামই তো নাই কোথাও। কোনো দরকার নাই। আমার মনে হয় খুবই ক্লিয়ার হয়েছে। আপনি খেলা দেখেন, আমিও খেলা দেখবো এখন। আজকে খুব ৩ মিনিট পার দুর্ভাগ্যের ম্যাচ। হয়ে গিয়েছে রাইট, ইংল্যান্ডের খেলা। থ্যাংক ইউ। ইংল্যান্ড আমি ইংল্যান্ড ৪ সানি ০ থেকে গোলে জিতবে ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে এবারে বিশ্বকাপের প্রেডিকশন বলে দেন। কে কাপ নেবে বলেন? কাপ কাপ তো বলবো ইংল্যান্ড নেওয়া উচিত, কিন্তু আনফরচুনেটলি ইংল্যান্ড নিতে পারবে না। আমি তো মনে করতেছি আর্জেন্টিনাই কাপ নেবে। আর্জেন্টিনা? হুম। মনে কষ্ট দিয়ে গেলেন শেষে। আচ্ছা, যাই হোক। কষ্ট দেওয়াই তো আমার কাজ। আমি বহুজনের মন ভেঙেছি কষ্ট দিয়ে। আমি ব্রাজিল ফ্যান, এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। যাই হোক, ভালো থাকেন, খেলা দেখেন, কথা হবে তাহলে আপনার সাথে। টাটা। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে তানভীর, তারেক। জি, জি, ভালো থাকবেন। ভালো থাকেন। আসসালামু জি। আলাইকুম।